আমরা তড়িৎ রসায়ন ক্লাস 12-এর আলোচনা করছিলাম, যেখানে আগের দিন ক্লাসে আমরা নান্সের সমীকরণ পেয়েছিলাম। সেই নান্সের সমীকরণ আমরা এখান থেকে ফার্স্ট স্টার্ট করব। এ মোল অফ এ, বি মোল অফ বি, এন সংখ্যক ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সি মোল অফ সি এবং ডি মোল অফ ডি উৎপন্ন করেছে। অর্থাৎ ইলেকট্রন গৃহীত হওয়া মানে এটা একটি বিজারণ বিক্রিয়া। এই বিজারণ বিক্রিয়ায় যদি নান্সের সমীকরণটা আমরা লিখি, সেটা হবে ই রেড মানে রিডাকশান ইকুয়াল টু ই জিরো রেড মাইনাস আরটি বাই এনএফ এলএন, কনসেন্ট্রেশন অফ সি টু দি পাওয়ার সি, কনসেন্ট্রেশন অফ ডি টু দি পাওয়ার ডি, কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার এ, কনসেন্ট্রেশন অফ বি টু দি পাওয়ার বি। এইটা ছিল আমাদের নান্সের সমীকরণ। এখন আমাদের যেটা বলতে বলা হচ্ছে, এই ই জিরো রেড এটাকে বলছে প্রমাণ অবস্থায় ওই রাসায়নিক বিক্রিয়া বা ওই বিজারণ বিক্রিয়ার বিজারণ বিভব, এটাকে বলছে প্রমাণ বিজারণ বিভব। এখন এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, যদি কোনো কারণে সি, ডি, এ এবং বি এর অ্যাক্টিভিটি বা মোলার গাঢ়ত্ব একক হয়ে যায়, তাহলে এই পুরো রাশির মানটাই কিন্তু হবে 1। আবার এলএন 1 মানে হচ্ছে আমাদের 0। তাহলে এলএন 1 যদি 0 হয়, এই পুরো রাশির মানটাই কিন্তু 0 হচ্ছে। তাহলে ই রেড ইকুয়াল টু ই জিরো রেড, অর্থাৎ কোষের বা ওই বিক্রিয়ার জন্য যে বিজারণ বিভবটা, সেই বিজারণ বিভবটাই হয়ে যাচ্ছে প্রমাণ বিজারণ বিভব। তাহলে দেখো, সেটা আমরা এখানে বলেছি ই রেড ইকুয়াল টু ই জিরো রেড। তাহলে প্রমাণ বিজারণ বিভব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় কিন্তু রিসেন্ট ইয়ারেই এটা একবার এসেছে। সংজ্ঞাটা দেখো, আমাদের ভালো করে বুঝতে হবে। বলছে কোনো তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলি অণু, পরমাণু বা আয়ন তারা হতে পারে। প্রত্যেকটি সক্রিয়তা যদি একক হয়, তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে বিভব সৃষ্টি হয়, তখন সেটাকে বলছে প্রমাণ তড়িৎদ্বার বিভব। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে তড়িৎ রসায়নে প্রমাণ অবস্থা বা প্রমাণ বায়ুমণ্ডলীয় অবস্থা ধরে নেওয়া হয়ে থাকে। তাহলে কোনো কোষ বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলির প্রত্যেকটা সক্রিয়তা যদি বা মোলার গাঢ়ত্ব যদি একক হয়, তবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই তড়িৎদ্বারে যে বিভব প্রভেদের সৃষ্টি হয়, সেটাকেই বলছে ওই বিক্রিয়ার জন্য প্রমাণ তড়িৎদ্বার বিভব। যেমন এখানে একটা ছোট্ট দিয়ে দিয়েছে HW, কপার ধাতুর প্রমাণ তড়িৎদ্বার বিভব +0.34 ভোল্ট। কথাটির অর্থ কী বা এটা বলতে কি বোঝো? এটা বলতে বোঝাচ্ছে যে দেখো, বিশুদ্ধ কপার ধাতুকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 মোলার কপার সালফেট দ্রবণে যদি নিমজ্জিত করা হয়, সেক্ষেত্রে কপার তড়িৎদ্বার এবং ওই দ্রবণের সংযোগস্থলে বা কপার তড়িৎদ্বারের পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে যে তড়িৎদ্বার বিভবের সৃষ্টি হয়, তার মান হচ্ছে 0.34 ভোল্ট। অর্থাৎ এই যে সংজ্ঞাটা বলছে যে কোনো কপার একটা ধাতব দণ্ডকে 0.1 নয়, কপার ধাতুকে বা বিশুদ্ধ কপার ধাতুকে 1 মোলার কপার সালফেট দ্রবণে যদি আমরা আংশিকভাবে নিমজ্জিত করি, তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেখানে যদি বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়, তাহলে কপার ধাতুর পৃষ্ঠতল এবং দ্রবণের সংযোগস্থলে বিভব প্রভেদের মান হবে 0.34 ভোল্ট। এবং তড়িৎদ্বারের চিহ্ন বলছে, কোন তড়িৎদ্বারের চিহ্ন কেমন হবে, সেই আমরা একটা নিয়ম যেটা পেয়ে থাকি, বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা তাদের নিয়ম অনুযায়ী একটা চিহ্ন কেমন হবে সেটা তারা একটা স্থির করে দিয়েছিল। মানে এটা স্থির হবার আগে একটা আমেরিকান কনভেনশন ছিল, একটা ইউরোপিয়ান কনভেনশন ছিল। এখন আমেরিকান কনভেনশন, ইউরোপিয়ান কনভেনশনের মধ্যে দুটো কন্ট্রাডিক্টরি থাকার জন্য ইউপ্যাক সংস্থা তারা একটা নিয়ম ঠিক করলো যে কোনো তড়িৎদ্বারের বিভব ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা জানার জন্য ওই তড়িৎদ্বারটাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হোক। এবার প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করলে যদি দেখা যায় যে সেই তড়িৎদ্বারে তোমার জারণ ক্রিয়া ঘটছে, অর্থাৎ সেটা অ্যানোড হিসাবে কাজ করছে, তখন তার চিহ্নকে ধরা হবে ঋণাত্মক চিহ্ন। এবং যদি সেই তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ তড়িৎদ্বারটা ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বারে পরিণত হয়,
তখন সেই তড়িৎদ্বার বিভবকে আমরা বলবো কি ঋণাত্মক তড়িৎদ্বার বিভব বা ঋণাত্মক তড়িৎদ্বারও আমরা বলতে পারি। এবার এখানে দেখো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আমি চিহ্ন দিয়ে তারপর এখানে একটা স্টেটমেন্ট আমি লিখেছি, বলছে কোনো তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ বিজারণ বিভবের মান যত বেশি হবে, প্রমাণ অবস্থায় জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে, ফলে জারক রূপটি তীব্র বিজারক হবে। যেমন আমি নিচে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি, দেখো মানে অরিয়াম 3+ থেকে অরিয়াম 3 এর বিজারণ বিভবের মান হচ্ছে 1.45 ভোল্ট, আর কপার 2 থেকে কপার তার বিজারণ বিভবের মান হচ্ছে 0.34 ভোল্ট। এদের মধ্যে দেখা গেছে যে যদি বিক্রিয়া হয় তাহলে দুটোই বিজারণ বিভবের মান দেওয়া আছে, মানে বিজারণ বিক্রিয়াগুলোকে আমরা পরপর লিখে ফেললাম। তাহলে এই বিক্রিয়ার জন্য E0 মান হচ্ছে 1.45, এটার জন্য হচ্ছে তোমার 0.34 ভোল্ট। তাহলে এই যে সমীকরণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়া যেহেতু বিজারণ বিভবের মান এই বিক্রিয়া বিজারণ বিভবের মান অপেক্ষা বেশি, তাই এই তড়িৎদ্বারের জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি। অর্থাৎ এই অরিয়াম 3+ এবং অরিয়াম এর মধ্যে যেহেতু এটা +3 জারণ স্তরে আছে, এটা জারিত রূপ, এই জারিত রূপ 3টে ইলেকট্রন গ্রহণ করে তোমার বিজারিত হয়ে অরিয়াম বা গোল্ড ধাতুতে পরিণত হয়েছে। যার বিজারণ বিভবের মান যত বেশি তার জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি। তাহলে এক্ষেত্রে বলছে দেখো, ফলে জারক রূপটি তীব্র জারক হিসাবে কাজ করবে। তার মানে Au3+ ও ইলেকট্রন গ্রহণ করছে, মানে নিজে বিজারিত হচ্ছে, তার মানে এইটা হয়ে যাবে তীব্র জারক পদার্থ। সেটাই কিন্তু আমি এখানে বলেছি। ঠিক একইভাবে আমি HW2 দিয়েছি, Zn2+ থেকে Zn এবং Fe2+ থেকে 2p এই তড়িৎদ্বার বিক্রিয়া বিজারণ বিভবের মান যথাক্রমে -0.76 এবং -0.44। কোন বিক্রিয়াটি বেশি মাত্রায় সংঘটিত হবে নিচে দুটো বিক্রিয়া বলে দেওয়া আছে। Zn থেকে Zn2+ এই বিক্রিয়ার জন্য E0 মান হচ্ছে 0.076, আর এই বিক্রিয়ার জন্য তোমার মান হচ্ছে 0.044। অবশ্য দুটোই কিন্তু মাইনাস, তাহলে মাইনাস মান এটার বেশি, তার মানে এটার মান কম আর এটার মান বেশি। তাহলে আমরা এক্ষুনি বললাম যে তড়িৎদ্বারের প্রমাণ বিজারণের বিভবের মান বেশি তার জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, এবং সেই জারিত রূপটা হয়ে যাবে তীব্র জারক পদার্থ। তাহলে এখান থেকে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে, যেহেতু এর বিজারণ বিভবের মান -0.44 আর এর বিজারণ বিভবের মান যেহেতু -0.76, তাহলে এই মানটা বেশি, কারণ ঋণাত্মক মান যত কম হয় সেই মানটা তত বেশি হয়। তাহলে এখান থেকে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এটা বলতে পারবো যে কপার 2 দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব আয়রন 2 দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব আয়রন বা লোহাতে পরিণত হবে। এই বিক্রিয়াটা এই পূর্বের বিক্রিয়ার তুলনায় অধিক মাত্রায় সংঘটিত হবে। নেক্সট দেখো, আরেকটা স্টেটমেন্ট এখানে লেখা হয়েছে, আগেরটা বলা ছিল তড়িৎদ্বার বিভবের মান যত বেশি হবে তার জারিত রূপের বিজারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে। ঠিক একইভাবে কোনো তড়িৎদ্বার বা অর্ধকোষের প্রমাণ তড়িৎদ্বার বিভবের মান যত কম হবে বা ঋণাত্মক মান যত বেশি হবে, ঋণাত্মক মান বেশি হওয়া মানে তার মানটা কম, তাহলে সেক্ষেত্রে বিজারিত রূপের জারিত হওয়ার প্রবণতা বেশি, বিজারিত রূপের জারিত হওয়ার প্রবণতা বেশি। এক্সাম্পল আমরা দেখো একটা নিয়েছি Zn জিঙ্ক আর তার সাথে আয়রন, এর বিজারণ বিভবের মান এটা ঋণাত্মক মানটা বেশি বা এর কম, তাহলে এর জারিত রূপের বিজারিত হওয়ার, অর্থাৎ Znটা হচ্ছে বিজারিত রূপ, তাই বিজারিত রূপটা জারিত হওয়ার প্রবণতা কিন্তু বেশি হবে, মানে আগে যেমন ছিল এখানে তার ঠিক উল্টোটা আমরা বলতে পারছি। এবার আমরা চলে যাব প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। আমরা আগেই বলেছিলাম কোনো তড়িৎদ্বার ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেই ধনাত্মক ঋণাত্মক শনাক্তকরণ করতে গিয়ে আমরা বলেছিলাম তড়িৎদ্বারটাকে প্রথমে হাইড্রোজেন অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হবে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে যুক্ত করার পর যদি দেখা যায় সেখানে বিজারণ ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তাহলে সেটাকে বলা হবে ধনাত্মক তড়িৎদ্বার এবং তার বিজারণ বিভবের মান হবে বেশি। আর যদি জারণ ক্রিয়া সম্পন্ন হয় তখন সেটাকে বলা হবে ঋণাত্মক তড়িৎদ্বার এবং সেখানে দেখা যাচ্ছে যে জারণ ক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখন হাইড্রোজেন তড়িৎদ্বারটা কী বা মানে কীরকম হয়ে থাকে সেটা একটুখানি জানার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড এটাকে SHEO বলা হয়ে থাকে। বলছে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণযুক্ত একটি প্লাটিনাম
তারকে বা প্লাটিনাম পাতকে একক সক্রিয়তা সম্পন্ন H+ আয়নের দ্রবণে নিমজ্জিত করে 1 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাস চালনা করলে যে তড়িৎদ্বারটি গঠিত হয় তাকে বলছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রচলিত প্রথা অনুযায়ী প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মানটাকে 0 হিসাবে ধরা হয়ে থাকে, অর্থাৎ E0 অফ SHO বা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে তার E0 ভ্যালুটা কিন্তু 0 হয়। সাংকেতিক প্রকাশ, এখানে দেখো ছবিটা আমি এঁকেছি, এই একটা কাঁচের মানে যন্ত্র যার নিচের দিকটা একটু চওড়া, উপরের দিকে একটা ছিদ্র থাকে, তার ভিতরে একটা কাঁচ মানে প্ল্যাটিনাম তার মাথায় একটা প্ল্যাটিনাম ব্ল্যাক। এই প্ল্যাটিনাম ব্ল্যাকটা কি? প্ল্যাটিনাম ব্ল্যাক হচ্ছে অশুদ্ধযুক্ত প্ল্যাটিনাম, যেটাকে প্ল্যাটিনাম তারের বা পাতের উপরে একটা প্রলেপ দিলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, একসাথে অনেকগুলো হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হতে পারে এবং তারা অধিশোষিত হওয়ার পর সক্রিয় হয়ে ওঠে এবং তোমার তড়িৎদ্বার বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এই অবস্থা প্লাটিনাম তারটা এদিকে বেরিয়ে আছে, তার মধ্যে এই ছিদ্র দিয়ে 1 অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হচ্ছে এবং বিক্রিয়ার ফলে এখানে যে অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেটা এই নল দিয়ে বেরিয়ে চলে যাবে। এখন সাংকেতিক প্রকাশ, হাইড্রোজেন তো গ্যাস, তাহলে যে তড়িৎদ্বারের সাহায্যে ইলেকট্রন বা তড়িতের প্রবাহটা হবে সেটা হচ্ছে প্লাটিনাম, একটা নিষ্ক্রিয় ধাতু, তার সাথে হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার প্রেশার, একটা স্ল্যাশ হাইড্রোজেন প্লাস আয়ন যার অ্যাক্টিভিটি বা সক্রিয়তা 1, এই রকম তড়িৎদ্বারকে বলা হয়ে থাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এরপরে যেটা বলছে দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার যখন ধরো প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে যখন অন্য একটা তড়িৎদ্বারের সাথে যুক্ত করা হয়েছে, তাহলে যদি ধরে নেওয়া হয় যে সেই তড়িৎদ্বারটা অ্যানোড হিসাবে কাজ করছে, তাহলে হাইড্রোজেনকে নিশ্চিত রূপে ক্যাথোড হিসাবে কাজ করতে হবে, আর ক্যাথোড হিসাবে কাজ করা মানে সেখানে হাইড্রোজেনের বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে সেক্ষেত্রে বিজারণ বিক্রিয়ার জন্য যেমন যা লেখা আছে 1 অ্যাটমসফিয়ার অ্যাক্টিভিটি 1 পুরো সব হুবহু লিখতে হবে, কোনো একটা বাদ চলে গেলেই কিন্তু নাম্বার কাটবে। তাহলে অ্যাক্টিভিটি 1, তাতে একটা ইলেকট্রন এখানে যুক্ত হয়েছে, এটা +1e হবে, শুধু 1 নয় 1e, সেখান থেকে হয়ে যাচ্ছে হাইড্রোজেন গ্যাস 1 অ্যাটমসফিয়ার। ঠিক একইভাবে অ্যানোড বিক্রিয়া, অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারকে যদি আমরা অপর একটা তড়িৎদ্বারের সাথে যুক্ত করি, সেই তড়িৎদ্বারটা যদি তোমার ক্যাথোড হিসাবে কাজ করে, তাহলে হাইড্রোজেনকে অ্যানোড হিসাবে কাজ করতে হবে, অর্থাৎ হাইড্রোজেন তড়িৎদ্বারে তখন কিন্তু জারণ ক্রিয়া ঘটবে, অর্থাৎ এই রিয়াকশানটা জাস্ট রিভার্স রিয়াকশান হবে, সেটাকেই আমরা বলছি তখন হাইড্রোজেন অ্যানোড হিসাবে কাজ করবে এবং তার বিক্রিয়া। প্রচলিত নিয়ম অনুযায়ী যে কোনো উষ্ণতায় প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব একে 0 ধরা হয়ে থাকে। এবার বলছে দেখো, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে প্লাটিনাম পাতের গায়ে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেয়া থাকে কেন? তোমাদের বইতে সুন্দরভাবে এটা দেয়া আছে। প্লাটিনাম পাতের গায়ে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেয়া থাকার ফলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনেক বেশি হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ার ফলে সেখানে অধিক সংখ্যক হাইড্রোজেন গ্যাসের অণু অধিশোষিত হতে পারে এবং তারা বিক্রিয়ায় দ্রুত অংশগ্রহণ করে, তাই কোষ বিক্রিয়া দ্রুত হারে সম্পন্ন হয়, সেই জন্য প্লাটিনাম পাতের গায়ে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেয়া থাকে। এবার বলছে যেটা বলা হয়েছিল তড়িৎদ্বার সেটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেটা বোঝার জন্য আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারকে দেখো, এই একটা হাইড্রোজেন তড়িৎদ্বার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এখন পরীক্ষণীয় তড়িৎদ্বার, এখন এখানে ধরা হয়েছে পরীক্ষণীয় তড়িৎদ্বারটি ক্যাথোড হিসাবে কাজ করছে, ক্যাথোড হিসাবে কাজ করার ফলে এই তড়িৎদ্বারটাকে ডান দিকে, আর অ্যানোড হিসাবে কাজ করার ফলে হাইড্রোজেন তড়িৎদ্বারকে বাম দিকে লেখা হয়েছে, অর্থাৎ এই তড়িৎদ্বারটা তখন ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইভাবে যদি তোমার অন্য একটা তড়িৎদ্বার অ্যানোড হিসাবে কাজ করতো, তাহলে তখন এইটাকে ঘুরিয়ে এখানে লেখা হতো আর এইটাকে ঘুরিয়ে এদিকে লেখা হতো। এই অবস্থায় যদি হাইড্রোজেনের সাপেক্ষে কোনো একটা তড়িৎদ্বারকে যদি আমরা যুক্ত করি, তাহলে সেই তড়িৎদ্বারে যদি তোমার জারণ ক্রিয়া ঘটে, তখন সেটাকে বলা হয়ে থাকবে অ্যানোড এবং তার তড়িৎদ্বার বিভবের মান হবে ঋণাত্মক। আর যদি সেখানে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন আর যদি সেখানে বিজারণ ক্রিয়া ঘটে থাকে, তখন সেটাকে বলা হবে ক্যাথোড এবং তার তড়িৎদ্বার বিভবকে লেখা হবে ধনাত্মক। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে রেফারেন্স ইলেকট্রোড হিসাবে ধরে নেওয়া হয় বা বহু দিন থেকে এটা বিবেচিত হয়ে আসছে। এখন এর তড়িৎদ্বার বিভবের মানকে 0 ধরে যদি কোনো তড়িৎদ্বারে জারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে যে তড়িৎদ্বার বিভবের মান হবে সেটা হবে ঋণাত্মক।
আর যদি বিজারণ ক্রিয়া ঘটে সেখানে যে তড়িৎদ্বার বিভবের মান হবে সেটা হবে ধনাত্মক। এবার বলছে এই যে রেফারেন্স ইলেকট্রোড হিসাবে যে হাইড্রোজেন সবসময় ব্যবহার করা হবে তার কিন্তু কোনো মানে নেই। এখন বর্তমানে ক্যালোমেল ইলেকট্রোড রেফারেন্স ইলেকট্রোড হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যালোমেল ইলেকট্রোডের সাংকেতিক প্রকাশ লিকুইড মার্কারিকে অদাব্য মার্কিউরাস ক্লোরাইডের মধ্যে রেখে, যে অদাব্য মার্কিউরাস ক্লোরাইডটা পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে ডোবানো থাকে। এখন এই মার্কিউরাস ক্লোরাইড হচ্ছে তোমার ক্যালোমেল, সেই জন্য এটাকে ক্যালোমেল ইলেকট্রোডও বলা হয়ে থাকে। এখন ক্যালোমেল ইলেকট্রোডের যে বিক্রিয়াটা ঘটে, মার্কিউরাস ক্লোরাইড থেকে ধাতব মার্কারি বিজারিত হয় এবং তার সাথে Cl- আয়ন উৎপন্ন করে। এই বিক্রিয়ার জন্য তোমার বিজারণ বিভবের মান হয়ে থাকে 0.242 ভোল্ট। তবে এই Cl- বা KCl যে জলীয় দ্রবণটা আমরা ব্যবহার করেছি সেই দ্রবণের গাঢ়ত্ব অনুযায়ী কিন্তু আমাদের এই E0 ভ্যালুটা পরিবর্তিত হতে পারে। এবার বলছে এই মানটা এটাও কিন্তু আমরা নির্ণয় করি হাইড্রোজেন তড়িৎদ্বারের সাথে এই ক্যালোমেল ইলেকট্রোডটাকে যুক্ত করে আগে এই মানটা বের করে নেওয়া হয় বা স্ট্যান্ডার্ডাইজ করা হয়। স্ট্যান্ডার্ডাইজ করার পর এটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্য কোনো কোষের তড়িৎদ্বার বিভবের মানটা কিন্তু নির্ণয় করা হয়ে থাকে। এবার বলছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। এই তড়িৎ রাসায়নিক শ্রেণী বলছে যদি আমরা দেখি তাহলে এখান থেকে একটু জিনিস আমরা পরিষ্কার দেখতে পাবো, সেটা আমরা আসছি পরের ভিডিওতে।